নমস্কার। শুনছেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পল্লী সমাজ। পাঠে আমি ও সুস্মিতা। তো শুনুন, শুরু করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পল্লী সমাজ। জ্যাঠাইমা, ডাক শুনিয়া বিশ্বেশ্বরী ভাঁড়ার ঘর হইতে বাহিরে আসিলেন। বেনির বয়সের সঙ্গে তুলনা করিলে তাহার জননীর বয়স 50-এর কম হওয়া উচিত নয়, কিন্তু দেখিলে কিছুতেই 40-এর বেশি বলিয়া মনে হয় না। রমেশ নির্বিশেষ চক্ষে চাহিয়া রহিল। আজও সেই কাঁচা সোনার বর্ণ। একদিন যে রূপের খ্যাতি এ অঞ্চলে প্রসিদ্ধ ছিল, আজও সেই অনিন্দ্য সৌন্দর্য তাহার নিটুল পরিপূর্ণ দেহটিকে বর্জন করিয়া দূরে যাইতে পারে নাই। মাথার চুলগুলি ছোট করিয়া ছাঁটা, সুমুখেই দু এক গাছি কুঞ্চিত হইয়া কপালের উপর পড়িয়াছে। চিবুক, কপল, ওষ্ঠাধর, ললাট সবগুলি যেন কোনো বড় শিল্পীর বহু যত্নের বহু সাধনার ফল। সবচেয়ে আশ্চর্য তাহার দুইটি চক্ষুর দৃষ্টি। সেদিকে ক্ষণকাল চাহিয়া থাকিলে সমস্ত অন্তঃকরণ যেন মোহাবিষ্ট হইয়া আসিতে থাকে। এই জ্যাঠাইমা রমেশকে এবং বিশেষ করিয়া তাহার পরলোকগতা জননীকে এক সময় বড় ভালোবাসতেন। বধূ বয়সে যখন ছেলেরা হয় নাই, শাশুড়ি ননদের যন্ত্রণায় লুকাইয়া বসিয়া এই দুটি জায়ে যখন একযোগে চোখের জল ফেলিতেন, তখন এই স্নেহের প্রথম গ্রন্থিবন্ধন হয়। তারপরে গৃহবিচ্ছেদ, মামলা মোকদ্দমা, পৃথক হওয়া, কত রকমের ঝড়ঝাপটা এই দুইটি সংসারের উপর দিয়া বহিয়া গিয়াছে। বিবাদের উত্তাপে বাঁধন শিথিল হইয়াছে, কিন্তু একেবারে বিচ্ছিন্ন হইতে পারে নাই। বহু বর্ষ পরে সেই ছোট বউয়ের ভাঁড়ার ঘরে ঢুকিয়া তাহারই হাতে সাজানো এই সমস্ত বহু পুরাতন হাঁড়ি কলসির পানে চাহিয়া জ্যাঠাইমার চোখ দিয়া জল ঝরিয়া পড়িতেছিল। রমেশের আহ্বানে যখন তিনি চোখ মুছিয়া বাহির হইয়া আসিলেন, তখন সেই দুটি আরক্ত আর্দ্র চক্ষু পল্লবের পানে চাহিয়া রমেশ ক্ষণকালের জন্য বিস্ময়াপন্ন হইয়া রহিল। জ্যাঠাইমা তাহা টের পাইলেন। তাহাতেই বোধ করি এই সদ্য পিতৃহীন রমেশের প্রতি দৃষ্টিপাত করিতেই তাহার বুকের ভিতরটা যেভাবে হাহাকার করিয়া উঠিল, তাহার লেশ মাত্র তিনি বাইরে প্রকাশ পাইতে দিলেন না, বরং একটুখানি হাসিয়া বলিলেন, চিনতে পারিস রমেশ? জবাব দিতে গিয়া রমেশের ঠোঁট কাঁপিয়া গেল। মা মারা গেলে যতদিন না সে মামার বাড়ি গিয়েছিল, ততদিন এই জ্যাঠাইমা তাহাকে বুকে করিয়া রাখিয়াছিলেন এবং কিছুতে ছাড়িতে চাহেন নাই। সেও মনে পড়িল এবং এও মনে হইল, সেদিন ও বাড়িতে গেলে জ্যাঠাইমা বাড়ি নাই বলিয়া দেখা পর্যন্ত করেন নাই। তারপর রমাদের বাড়িতে বেনির সাক্ষাতে এবং অসাক্ষাতে তাহার মাসির নিরতিশয় কঠিন তিরস্কারে সে নিশ্চয় বুঝিয়া আসিয়াছিল, এ গ্রামে আপনার বলিতে তাহার আর কেহ নাই। বিশ্বেশ্বরী রমেশের মুখের প্রতি মুহূর্তকাল চাহিয়া থাকিয়া বলিলেন, ছি বাবা, এ সময় শক্ত হতে হয়। তাহার কণ্ঠস্বরে কোমলতার আভাস মাত্র যেন ছিল না। রমেশ নিজেকে সামলাইয়া ফেলিল। সে বুঝিল, যেখানে অভিমানের কোনো মর্যাদা নাই, সেখানে অভিমান প্রকাশ পাওয়ার মতো বিড়ম্বনা সংসারে অল্পই আছে। কহিল, শক্ত আমি হয়েছি জ্যাঠাম্মা, তাই যা পারতুম নিজেই করতুম, কেন তুমি আবার এলে? জ্যাঠাইমা হাসিলেন, কহিলেন, তুই তো আমাকে ডেকে আনিসনি রমেশ, যে তোকে তার কৈফিয়ত দেব। তো শোন বলি, কাজকর্ম হবার আগে আর আমি ভাড়ার থেকে খাবার টাবার কোনো জিনিস বার হতে দেব না। যাবার সময় ভাড়ারের চাবি তোর হাতেই দিয়ে যাব।
আবার কাল এসে তোর হাত থেকেই নেব। আর কারো হাতই দিসনি যেন। হ্যাঁ রে, সেদিন তোর বড়দার সঙ্গে দেখা হয়েছিল? প্রশ্ন শুনিয়া রমেশ দ্বিধায় পড়িল। সে ঠিক বুঝিতে পারিল না তিনি পুত্রের ব্যবহার জানেন কিনা। ভাবিয়া কহিল, বরদা তখন তো বাড়ি ছিলেন না। প্রশ্ন করিয়াই জ্যাঠাইমার মুখের উপর একটা উদ্বেগের ছায়া আসিয়া পড়িয়াছিল। রমেশ স্পষ্ট দেখিতে পাইল তাহার এই কথায় সেই ভাবটা যেন কাটিয়া গিয়া মুখখানি প্রসন্ন হইয়া উঠিল। হাসি মুখে সস্নেহে অনুযোগের কণ্ঠে বলিলেন, আমার কপাল, এই বুঝি? হ্যাঁ রে, দেখা হয়নি বলে আর যেতে নেই? আমি জানি রে, সে তোদের উপর সন্তুষ্ট নয়, কিন্তু তোর কাজ তো তোর করা চাই। যা একবার, ভালো করে বল গিয়ে যা রমেশ। সে বড় ভাই, তার কাছে হেট হতে তোর কোনো লজ্জা নেই। তাছাড়া এটা মানুষের এমনই দুঃসময় বাবা যে কোনো লোকের হাতে পায়ে ধরে মিটমাট করে নিতেও লজ্জা নেই। লক্ষ্মী মানিক আমার, যা একবার। এখন বোধহয় সে বাড়িতেই আছে। রমেশ চুপ করিয়া রহিল। এই আগ্রহাতিশয্যের হেতু তাহার কাছে সুস্পষ্ট হইল না। মন হইতে সংশয়ও ঘুঞ্চিল না। বিশ্বেশ্বরী আরো কাছে সরিয়া আসিয়া মৃদুস্বরে কহিলেন, বাইরে যারা বসে আছেন তাদের আমি তোর চেয়ে ঢের বেশি জানি। তাদের কথা শুনিস নে, আয় আমার সঙ্গে। তোর বড়দার কাছে একবার যাবি চল। রমেশ ঘাড় নাড়িয়া বলিল, না জ্যাঠামা, সে হয় না। আর বাইরে যারা বসে আছেন তারা যাই হন, তারাই আমার সকলের চেয়ে আপনার। সে আরো কি কি বলিতে যাইতেছিল, কিন্তু হঠাৎ জ্যাঠাইমার মুখের প্রতি লক্ষ্য করিয়া সে মহা বিস্ময়ে চুপ করিল। তাহার মনে হইল জ্যাঠাইমার মুখখানি যেন সহসা চারিদিকের সন্ধ্যার চেয়েও বেশি মলিন হইয়া গেল। খানিক পরে তিনি একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আচ্ছা, তবে তাই। যখন তার কাছে যাওয়া হতেই পারবে না, তখন আর সে নিয়ে কথা কই কি হবে। যা হোক, তুই কিছুই ভাবিসনি বাবা, কিছুই আটকাবে না। আমি আবার খুব ভোরেই আসবো। বলিয়া বিশ্বেশ্বরী তাহার দাসীকে ডাকিয়া লইয়া খিড়কির দ্বার দিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেলেন। বেনির সহিত রমেশের ইতিমধ্যে দেখা হইয়া যে একটা কিছু হইয়া গিয়াছে তাহা তিনি বুঝিলেন। তিনি যে পথে গেলেন সেই দিকে চাহিয়া কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া রমেশ ম্লান মুখে যখন বাহিরে আসিল, তখন গোবিন্দ ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিল, বাবাজি, বড়গিন্নি এসেছিলেন না? রমেশ ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ। শুনলুম ভাঁড়ার বন্ধ করে চাবি নিয়ে গেলেন না? রমেশ তেমনি মাথা নাড়িয়া জবাব দিল, কারণ অবশেষে কি মনে করিয়া তিনি যাইবার সময় ভাঁড়ারের চাবি নিজেই লইয়া গিয়াছিলেন। গোবিন্দ কহিল, দেখলে ধর্মদাস দা, যা বলেছি তাই? বলি মতলবটা বুঝলে বাবাজি? রমেশ মনে মনে অত্যন্ত ক্রুদ্ধ হইল, কিন্তু নিজের নিরুপায় অবস্থা স্মরণ করিয়া সহ্য করিয়া চুপ করিয়া রহিল। দরিদ্র দীনভট্টাচ তখনও যায় নাই, কারণ তাহার বুদ্ধিশুদ্ধি ছিল না। ছেলে মেয়ে লইয়া যাহার দয়ায় পেট ভরিয়া সন্দেশ খাইতে পাইয়াছিল, তাহাকে আন্তরিক দুটা আশীর্বাদ না করিয়া, সকলের সম্মুখে উচ্চ কণ্ঠে তাহার সাত পুরুষের স্তব স্তুতি না করিয়া আর ঘরে ফিরিতে পারিতেছিল না। সে ব্রাহ্মণ নিরীহভাবে বলিয়া ফেলিল, এ মতলব বোঝার শক্ত কি ভায়া? তালা বন্ধ করে চাবি নিয়ে গেছেন, তার মানে ভাঁড়ার আর কারো হাতে না পড়ে। তিনি সমস্তই তো জানেন। গোবিন্দ বিরক্ত হইয়াছিল। নির্বোধের কথায় জ্বলিয়া উঠিয়া তাহাকে একটা ধমক দিয়া কহিল, বোঝো না সোজো না, তুমি কথা কও কেন বলো তো? তুমি এসব ব্যাপারের কি বোঝো যে মানে করতে এসেছো? ধমক খাইয়া দিনুর নির্বুদ্ধিতা আরো বাড়িয়া গেল। সেও উষ্ণ হইয়া জবাব দিল, আরে এতে বোঝাবুঝিটা আছে কোনখানে?
শুনছো না? গিন্নিমা স্বয়ং এসে ভাঁড় বন্ধ করে চাবি নিয়ে গেছেন। এতে কথা কইবে আবার কে? গোবিন্দ আগুন হইয়া কহিল, ঘরে যাও না ভট্টাচার্য, যে জন্য ছুটে এসেছিলে, গোষ্ঠীবর্গ মিলে তো খেলে বাঁধলে, আর কেন? ক্ষীরমোহন পরশু খেও, আজ আর হবে না। এখন যাও, আমাদের ঢের কাজ আছে। দিনু লজ্জিত ও সংকুচিত হইয়া পড়িল। রমেশ ততোধিক কুণ্ঠিত ও ক্রুদ্ধ হইয়া উঠিল। গোবিন্দ আরো কি বলিতে যাইতেছিল, কিন্তু সহসা রমেশের শান্ত অথচ কঠিন কণ্ঠস্বরে থামিয়া গেল। আপনার হলো কি গাঙ্গুলি মশাই? যাকে তাকে এমন খামোখা অপমান করছেন কেন? গোবিন্দ ভৎসিত হইয়া প্রথমটা বিস্মিত হইল, কিন্তু পরক্ষণে শুষ্ক হাসি হাসিয়া বলিল, অপমান আর আবার কাকে করলুম বাবাজি? ভালো, ওকেই জিজ্ঞাসা করে দেখো না সত্যি কথাটা বলেছি কিনা। ও ডালে ডালে বেড়ায় তো, আমি পাতায় ফিরি যে। দেখলে ধর্মদাস দা, দিনে বামনার আস্পর্দা। আচ্ছা, ধর্মদাস দা কি দেখিল তা সেই জানে, কিন্তু রমেশ লোকটার নির্লজ্জতা ও স্পর্ধা দেখিয়া অবাক হইয়া গেল। তখন দিনু রমেশের দিকে চাহিয়া নিজেই বলিল, না বাবা, গোবিন্দ সত্য কথাই বলেছে। আমি বড় গরিব, সে কথা সবাই জানে। ওদের মতো আমার জমি জমা চাষবাস কিছুই নেই। একরকম চেয়ে চিনতে ভিক্ষে শিক্ষে করেই আমাদের দিন চলে। ভালো জিনিস ছেলেপিলেদের কিনে খাওয়াবার ক্ষমতা তো ভগবান দেননি, তাই বড় ঘরে কাজকর্ম হলে ওরা খেয়ে বাঁচে। কিছু মনে করুন না বাবা, তারিণী দাদা বেঁচে থাকতে তিনি আমাদের খাওয়াতে বড় ভালোবাসতেন। তাই আমি তোমাকে নিশ্চয়ই বলছি বাবা, আমরা যে আশ মিটিয়ে খেয়ে গেলুম, তিনি ওপর থেকে দেখে খুশি হয়েছেন।